যুব রাজনগর কনস্টিটুয়েন্সিনি দেওয়ানপাড়া আমসাইও মলিনা দেবনাথ লিপির মুঙ্গর নখলাগুথম পান্দাখলাইকা দলাই হাঙ্কনি বিজেপি প্রবরী এমপি রেবাতি ত্রিপুরা পান্ডা 57 যুব রাজনগর আসকথানি বাতাইনাই মলিনা দেবনাথে এমপি রেবাতি ত্রিপুরানো কারিব মানজাখা বিজেপি জনজাতি মোর্চানি আসকম বিকাশ দেবর মানক খবই কুবুন অজামার বুসকাং 23 जुन सालमारियो फिलचंगबारिनो बुसकांगो तनै 57 जुब राजनगर बीजेपीनि आसक थायो बातायनाय मलिना देबनाथ न गोबां बुरबाय गोबलाय ख्लायनायनि पिरमुंगो ख्लायजाखा कायसा नखला कुथुम पान्दा आ सालो पुइला रेलि ख्लायै आबुनि यागुलो ख्लायजाखा नखला कुथुम पान्दा मानजाखा मलिना देबनाथे एमपि रेबाति त्रिपुरा बीजेपी जनजाति मोर्चानि आसकमा विकास देबर मानो कारिब आमचाइनि गोबां मालुकुर आ सालो पान्दाव कक साना थांगै मलिना देबनाथ शाखा आगामी 23 जून এই যুব রাজনগরে উপনির্বাচন হতে চলছে আর সেই উপনির্বাচনের ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসেবে আপনারা এবং দল আমাকে মনোনীত করেছেন। আমি চাই আপনারা সবাই মিলে আমার এই দায়িত্বটা নিন। আমি আমার সমস্ত দেবতুল্য কার্যকর্তাকে আমি সেই দায়িত্ব অর্পণ করে গেলাম। তার কারণ আপনাদের মাঝে থেকে উঠে আসা আমি, তাই আপনারা আমার সবকিছু। তাই আমি বলবো আমার হয়ে আপনারা প্রত্যেকটা মানুষের কাছে যাবেন এবং আমার হয়ে ভোট ভিক্ষা চাইবেন। তার কারণ সময় খুবই স্বল্প, সেই স্বল্প সময়ের মধ্যে হয়তো আমি সবার মধ্যে পৌঁছতে পারবো না, কিন্তু আমার বিশ্বাস আমার এই কার্যকর্তাদের মাধ্যমে আমি প্রত্যেকটা ভোটারের কাছে পৌঁছতে পারবো। আর সেটাই হচ্ছে আমার এই কার্যকর্তাদের যে পরিশ্রম, অক্লান্ত পরিশ্রম, তাই আমার মনে হয়। আজকে প্রত্যেকটা জায়গায় যোগদান সভা চলছে। আজকে আমাদের রাধাপুরে 14 নম্বর বুথের যোগদান, কালকে আমরা 5টা-6টা জায়গাতে প্রায় 150 বেশি লোককে যোগদান করিয়েছি এবং আজকে এই সভাতেও আমাদের যোগদান আছে। তো আমরা কি দেখছি, ক্রমাগত প্রতিদিন বামফ্রন্ট ছেড়ে মানুষ আমাদের সাথে যুক্ত হচ্ছেন। আমার মনে হয় আমার বামপন্থী যিনি প্রার্থী আছেন, শুনেছি উনি এখানে থাকেন না, দিল্লিতে থাকেন। সাধারণ মানুষ আমরা তো সবসময় চাইবো যে আমাদের কাছের মানুষকে, অনেকে বলা বলি করেন যে দিল্লি যেতে আমার কত টাকা খরচ হবে, যে আমার এমএলএর সঙ্গে দেখা করব, তো আমাকে ফ্লাইটে গেলে কিংবা ট্রেনে গেলে বা আমার ছোট ছোট কথা নিয়ে যদি কথা বলতে যাই তাহলে হাতের কাছে আমি ওনাকে পাবো না। হয়তোবা সেজন্য অনেক লোক আমাদের এই পার্টিতে আসছেন। তার কারণ এই পার্টি ডেভেলপমেন্টের জন্য কাজ করে, এই পার্টি মানুষের জন্য কাজ করে, এই পার্টি সর্বদা সবসময় মানুষের পাশে থেকে কাজ করে। আমার দেবতুল্য কার্যকর্তা সবসময় মাঠে থাকেন এবং সুখে দুঃখে মানুষের পাশে থাকেন বলেই হয়তো আজকে এই যুবরাজনগর কেন্দ্র থেকে স্বতঃস্ফূর্তভাবে হাজারো কার্যকর্তা প্রতিদিন আবনি ইয়াগুলো পান্দাও কক সানা থাঙ্গই এমপি রেবাতি ত্রিপুরা শাখা আমাদের এই এলাকায় এই বিধানসভায় নির্বাচন করতে হচ্ছে। ত্রিপুরা রাজ্যে আরো 3টা জায়গায় আমাদের নির্বাচন অনুষ্ঠিত হবে একই দিনে, সেখানে অন্য কারণ। আমি আলোচনা শুনছিলাম আমাদের প্রার্থী তিনি অল্প সময়ের মধ্যে যে কথা উল্লেখ করেছেন, যিনি আমাদের প্রতিদ্বন্দ্বী সিপিআইএম পার্টি থেকে, আমিও যতটুকু পেপারের মাধ্যমে বুঝতে পারলাম, নিউজ মিডিয়ার মাধ্যমে বুঝতে পারলাম, উনি পেশায় ডাক্তার, এরকমই তো নাকি ব্যবসায়ী, তিনি এই এলাকায় থাকেন না, দিল্লিতে থাকেন। তো হঠাৎ করে ওনাকে প্রার্থী করার পেছনে কি যুক্তি? সম্ভবত আমি তৃণমূলে শুনেছিলাম ডক্টর এরকম সবাই মানে কোনো না কোনো যে আমাদের বিরোধী দলগুলির প্রার্থীরা দীর্ঘদিন ধরে রাজনীতিতে নেই, যতটুকু আমি বুঝতে পারলাম। হঠাৎ করে কেন রাজনীতিতে তারা প্রার্থী হয়ে গেলেন? সিপিএম সম্পর্কে বলতে গেলে আমি বলতে চাই, তারা পরিষ্কার বুঝতে পেরেছেন যে তারা জয়লাভ করবে না, মানুষ আর তাদের সাথে নেই। তার জন্যই তারা একটা ব্যবসায়ী যিনি দীর্ঘদিন ধরে ত্রিপুরার বাইরে
তাকে হঠাৎ করে আমদানি করতে হলো তাদের। এবং যারা দীর্ঘদিন এখানে 25 বছরের রাজত্ব করেছেন তাদের এই এলাকার জনগণ সবাই চেনে। ফলে সিপিএম এর মধ্যে থেকে এরকম একটা মুখ ছিল না যে মুখকে সামনে এনে তারা মানুষের কাছে ভোট ভিক্ষা করতে পারে। যতজন সিপিএম নেতৃত্ব আছেন সবাইকে এই এলাকার মানুষ জানেন। তো তার কারণে হয়তোবা সিপিএম এই জায়গায় নতুন একটা মুখ আনার চেষ্টা করলো এবং যিনি দিল্লিতে থাকেন। অনুরূপভাবে অন্যান্য দলের তাদের তো আরো আশা নেই এই জায়গায় জয়লাভ করা। আগরতলায় আমরা যারা আগরতলা রাজধানী হওয়ার সুবাদে আগরতলায় আলোচনা আমি শুনেছি, আগরতলা হেডকোয়ার্টার থেকে এই যুবরাজনগরে সিপিআইএম, কংগ্রেস, তৃণমূল এবং আমি গতকাল সন্ধ্যাবেলা আমি বৈতাঙ্গি ছিলাম, মথাও কিছু সমর্থক আছে, তাদের মধ্যে আলোচনা চলছে কি করে বিজেপিকে রুখা যায়। আগরতলা থেকে চিন্তা চলছে। আমার প্রশ্ন, যে সিপিআইএমরা লাগাতার 20-25 বছর জোর জামানার কথা বলে মানুষকে বোকা বানিয়েছিল, আজকে তাদের মুখে আমরা জোর জামানার কথা শুনি না কেন? কংগ্রেস 5 বছরের যে রাজত্ব ছিল তার কালো দিনের কথা তারা প্রচার করত, ব্যাখ্যা করত, কিন্তু আজকে তারা এই কথা বলে না। অথবা সিপিআইএম যেভাবে কংগ্রেসের বিরুদ্ধে ধনতন্ত্র, সমাজতন্ত্রের আদর্শ নীতি নিয়ে ব্যাখ্যা করত, আজকে এই কথা শোনা যায় না। কংগ্রেস অনুরূপভাবে সিপিএম এর অত্যাচারের কথা এখন বলে না কেন? কারণ এই দুইটা দল, যেটা একসময় জাতীয় দল হিসাবে পরিচিত ছিল, আজকে সিপিএম তো অনেক আগেই জাতীয় দলের মর্যাদা হারিয়েছে, তেমনি কংগ্রেস আস্তে আস্তে এখন জাতীয় দলের মর্যাদা হারাতে চলেছে। এক দুইটা রাজ্যে তাদের এখন ক্ষমতায় আছে তারা, বাকি কোথাও এখন কংগ্রেস আর নেই। যেগুলি ছিল পাঞ্জাব, এটাও হাতছাড়া হয়ে গেছে, একটা আঞ্চলিক দল, তাদের কাছে হারতে হলো। এই যে গত কয়েক মাস আগে আমাদের যে 4টা রাজ্যে নির্বাচন হলো, আগে থেকেই সেখানে পাঞ্জাবে আমাদের ক্ষমতা এত ছিল না, তো সেখানে আমরা জয়লাভ করতে না পারলেও বাকি সব জায়গায় আমরা জয়লাভ করেছি। তো কংগ্রেস এবং সিপিএম আজকে ভারতবর্ষে তাদের যে গুরুত্ব হারিয়ে বসেছে। এই জন্যই কংগ্রেসের পক্ষে কথা বলা সম্ভব না যে ত্রিপুরার মানুষকে কিছু আমরা দিতে পারি। সিপিএম এর পক্ষে এই কথা বলা সম্ভব না আমরা দিল্লি থেকে এনে দিতে পারি। একমাত্র ভারতীয় জনতা দলই এমন একটা দল, যে দল 4 বছরে আমরা দেখিয়ে দিয়েছি আন্দোলন ছাড়া আমরা দিল্লি থেকে এনে দিতে পারি। 25 বছর আন্দোলন করেছিল, একটা মাত্র জাতীয় সড়ক ছিল, 44 নম্বর জাতীয় সড়ক। 25 বছরে আন্দোলন করেও আমরা আগরতলা পর্যন্ত রেল আনতে পারিনি। নরেন্দ্র মোদী আসার পরে আন্দোলন ছাড়াই 18 মাসের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল, 18 মাসের মধ্যে রেল এনে দেবো আমরা। 18 মাস সময় লাগেনি, 13-14 মাসে আমরা রেল পেয়ে গেছি। এখন 6টা এক্সপ্রেস, টোটাল 14-15টা আমাদের এখান থেকে ট্রেন বাড়ি যাচ্ছে। যুবরাজনগর নিসিমি বিপ্লব নিকথম চিনি খরা।